প্রিয় দর্শক, আপনাদেরকে সাম্প্রতিক বন্যার কিছু তথ্য দিই। বাংলাদেশের ৭টি জেলার বন্যায় ১৮ই জুলাই পর্যন্ত ৫৯ জন মানুষ মারা গেছেন। সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন কক্সবাজার এবং চট্টগ্রামে। বন্যায় মোট আর্থিক ক্ষতি ১,৪৭,০০,০০,০০,০০০ টাকা। এর ভুক্তভোগী হয়েছেন ৫,২৬,৮৭৪ জন প্রান্তিক কৃষক। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বন্যায় দেশে চালের মোট ঘাটতি ৬ থেকে ৭ লাখ টনে পৌঁছাতে পারে। এরকম বন্যা পরিস্থিতিতে বিএনপি সরকারের ত্রাণ কার্যক্রমের কি অবস্থা? ১৭ই জুলাই পর্যন্ত রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১,০৮,০০০ মানুষ। মোট সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে ৩৫ লক্ষ টাকা এবং ২৯৫ টন চাল, যেটা ক্ষতিগ্রস্তদের মাঝে ভাগ করে দিলে মাথাপিছু বরাদ্দ দাঁড়ায় মাত্র ৩২ টাকা এবং ২৭০ গ্রাম চাল। একে কি অপমান ছাড়া কি আর কিছু বলা যায়? তারপরে আমরা যদি বান্দরবনের রুমায় যাই, বান্দরবনের রুমায় ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল ও ভোজ্য তেল দেওয়ার পরে সেসব ক্ষুধার্ত ক্ষতিগ্রস্ত মানুষেরা আবিষ্কার করলেন তাদেরকে খুবই নিম্নমানের ভোজ্য তেল দেওয়া হয়েছে এবং যে চালগুলো দেওয়া হয়েছে সেই চাল আসলে পোকায় ধরা। অনেক পরিবার সেই চাল নিজেরা খেতে না পেরে ব্যবহার করছেন মুরগির খাদ্য হিসেবে। রুমা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন পুরো প্রক্রিয়া থেকে জনপ্রতিনিধিদেরকে, যে জনপ্রতিনিধিরা আসলে জানেন কারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত, সেই জনপ্রতিনিধিদেরকে কার্যত দূরে রাখা হয়েছে। তার ভাষ্য মতে তিনি বলেন চেয়ারম্যান বা সদস্যদের কাউকে কোনো দায়িত্ব দেয়া হয়নি। সেই চেয়ারম্যান অং সিংনো মারমা যা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্থানীয় সরকারকে কার্যত অদৃশ্য এবং অকার্যকর করে দেওয়া হয়েছে মোহাম্মদ ইউনূসের সময় থেকেই। তাই যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মফস্বলে বা গ্রামে স্থানীয় মানুষদের দেখার জন্য এখন কেউ নেই। আর সেই সব জায়গা যদি দুর্গম হয়ে থাকে তাহলে তো তাদের বিপদের শেষ নেই। যেটা বলছিলাম, এর শুরু আজকে নয়, এর শুরু হয়েছিল ২০২৪-এর অগাস্টে। মোহাম্মদ ইউনূসের সরকার ২০২৪-এর অগাস্টে একটি বিশেষ অধ্যাদেশের মাধ্যমে দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়র, ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৭টি জেলা পরিষদের চেয়ারম্যান এবং সব বাংলাদেশের প্রত্যেকটি পৌরসভার মেয়রদের পদ থেকে অপসারণ করে। মানে হলো কলমের একটি খোঁচায় বাংলাদেশের যে স্থানীয় সরকার কাঠামো ছিল, যে কাঠামো ব্যবহার করে বাংলাদেশ হয়ে উঠেছিল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একটি রোল মডেল, সে স্থানীয় সরকার কাঠামোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়। এখন বাংলাদেশে সম্ভবত একমাত্র স্বাধীন সার্বভৌম দেশ যেখানে একটি স্বাধীন দেশে এতজন জনপ্রতিনিধিকে একদিনে একটা তথাকথিত আইনের মাধ্যমে পদ থেকে অপসারণ করা হয়েছিল এবং তার ফলাফল আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি তার কিছুদিন পরেই ২০২৪-এই ভয়ঙ্কর বন্যা হলো বাংলাদেশে। ৭৪ জন মানুষ মারা গেলেন। সারা দেশ জুড়ে মানুষের হাহাকার ত্রাণের জন্য, একটু আশ্রয়ের জন্য। এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ৯,৪২,৮৪১ জন মানুষ। আর্থিক ক্ষতি মোট ১৪,২৬৯ কোটি ৬৮ লক্ষ টাকা। এই বন্যায় সরকারের যে অপ্রতুল ত্রাণ ছিল, সেই অপ্রতুল ত্রাণটুকুও যারা সত্যিকারের বঞ্চিত ছিলেন, যারা সত্যিকারভাবে বিপদে পড়েছিলেন, তাদের কাছে পৌঁছানো যায়নি, কারণ ত্রাণ বিতরণের জন্য স্থানীয় সরকার ছিলেন না। আমরা দেখেছি মোহাম্মদ ইউনূস বলছেন বিদেশ থেকে নাকি হাজার কোটি টাকা ত্রাণ আসবে, কিছুই আসেনি, বরং তথাকথিত বৈষম্য বিরোধী নেতারা গণত্রাণের যে ৯,৩৫,০০,০০০ টাকা, সেটার কি হয়েছে সেটার হিসাব এখনো দিতে পারেননি। মানে সেই টাকাটা আসলে তারা পুরোপুরি কাপ করে দিয়েছেন। এখন আমরা হলাম বাংলাদেশের মানুষ, যেটা পৃথিবীর বৃহত্তম কয়েকটি বদ্বীপের একটা। বাংলাদেশে বন্যা বলুন, সাইক্লোন বলুন বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ বলুন, এই কোনোটাই কিন্তু নতুন কিছু নয়। আমরা এদের সাথে লড়াই করেই আজকে এতদূর এসেছি। কারণ এই ভ্রমণে আমাদের সাথে ছিলেন একটা মানুষ। সেই মানুষটির নাম শেখ হাসিনা। এবং শেখ হাসিনার সময়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কি করে পুরো পৃথিবীর কাছে একটা উদাহরণ হিসেবে দাঁড়িয়েছিল, সেই কথাটি বলবো আপনাদের সাথে। তার আগে একটু বলি,
শেখ হাসিনা চলে যাবার ২ বছর আগে ২০২২-এ সিলেটে বন্যা হলো। তিনি নিজে সিলেটে গিয়েছিলেন বন্যা পরিস্থিতি দেখতে। সেখানে গিয়ে বলেছিলেন, "যতদিন পানি থাকবে, ততদিন খাদ্য সহায়তা দেবে সরকার। একজন মানুষও না খেয়ে থাকবে না।" শুধুমাত্র প্রশাসনকেই নয়, আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতাকর্মীদেরও তিনি আদেশ দিয়েছিলেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্য করবার। তারেক রহমান অন দ্য আদার হ্যান্ড, তিনি কি একবার চট্টগ্রামে বন্যা পরিস্থিতি দেখতে যাবার সময় করতে পেরেছেন? পারেননি। হ্যাঁ, তো বাংলাদেশ আজ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হবার সাহস নিয়ে দাঁড়াতে পারে বিশ্বের সামনে। পুরো বিশ্বের কাছে যে বাংলাদেশ একটা উদাহরণ, অন্তত ২ বছর আগেও যে একটা উদাহরণ হয়েছিল, সেটাও শেখ হাসিনার কারণে। ১৯৯৭ সালে, মানে শেখ হাসিনা প্রথম টার্মে ১৯৯৭ সালে শেখ হাসিনা ঘোষণা দেন দেশে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পানি নীতি প্রণয়ন করা হবে। তারই ফলশ্রুতিতে ১৯৯৯ সালে প্রথমবারের মতো জাতীয় পানি নীতি ঘোষণা করা হয়। এর আগে ১৯৯৮ সালে দেশের ৫৩টি জেলায় ব্যাপক বন্যা হয়। সেই সময়েও শুধু সরকার হিসেবে নয়, দল হিসেবেও বড় আকারে তার তৎপরতা চালিয়েছিল আওয়ামী লীগ। যাই হোক, পানি নীতির কথা বলছিলাম। ১৯৯৯ সালে প্রথমবারের মতো জাতীয় পানি নীতি ঘোষণা করা হয়। দেশের সর্বপ্রথম পানি নীতিটি ঘোষণা করা হয়েছিল কোনো রকম বিদেশি সাহায্য ছাড়া, শুধুমাত্র স্থানীয় পানি বিশেষজ্ঞদের মাধ্যমে। চমৎকার কিছু নীতি ছিল সেখানে। নদীর ড্রেজিং, নদীর অববাহিকার ব্যবহার, প্রাকৃতিক দুর্যোগে করণীয়, প্রাকৃতিক দুর্যোগের সময়েও যাতে সুপেয় পানির ব্যবস্থা রাখা যায়, সেই পরিকল্পনা। সাথে ছিল দারুণ একটি ধারা। জাতীয় পানি নীতির উদ্দেশ্য দেখানো হয়েছিল ৬টি। এর মধ্যে ৪ নাম্বার উদ্দেশ্য ছিল পানির ব্যবস্থাপনায় নারীর ভূমিকা বর্ধিত করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন সাধন। চিন্তা করুন, দেশের প্রথম পানি নীতি। সেই প্রথম পানি নীতিতেও শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন, বন্যা নিয়ন্ত্রণ এইসবের সাথেও নারীদেরকে কি করে যুক্ত করা যায়, সেই কথাটি ভাবছেন। তারপরেও তিনি জলবায়ু পরিবর্তন, বন্যা কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত যতগুলো উদ্যোগ কিংবা পরিকল্পনা নিয়েছেন, ততবারই ভেবেছেন সেখানে কি করে নারীদেরকে অংশগ্রহণ করানো যায় এবং নারীদের বিপদ কমানো যায়। তারপর ২০০৯ সালে যখন আবার ক্ষমতায় আসেন তিনি, তখন তার নেতৃত্বে গঠন করা হয় জলবায়ু ট্রাস্ট ফান্ড। একই সাথে সমন্বিত পরিকল্পনা ২০০৯ গ্রহণ করা হয়, যার উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য ও বনাঞ্চল রক্ষা, পানি সম্পদের উন্নয়ন, নৌপথের নাব্য রক্ষা এবং সেচ সম্প্রসারণ। ২০১০ সালে গঠন করা হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল এবং ২০১২ সালে প্রণয়ন করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২। এখন এই যে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২, এই আইনটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। তার একটি কারণ হলো, বাংলাদেশে এর আগে দুর্যোগের বিষয়ে বিভিন্ন আইন ছিল, কিন্তু এই আইনটি আম দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ আইনটি দুর্যোগ মোকাবেলা এবং ঝুঁকি হ্রাস কার্যক্রমকে সমন্বিতভাবে আইনি এবং প্রাতিষ্ঠানিক রূপ দেয়। শুধু তাই নয়, শুধুমাত্র ত্রাণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ না রেখে এই আইনের মাধ্যমে দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি ও ঝুঁকি কমানোর উপর বিশেষভাবে জোর দেওয়া হয়। পরের বছর এই আইনেরই আওতায় তৈরি করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ২০১৫ সালে বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রতিষ্ঠা করা হয় ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার বা NEOC। তারপর ২০০০ পরবর্তী সময়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একটা বিপ্লব ঘটে যায় বাংলাদেশে। সেই সময়টায় বলা হয় বাংলাদেশের জন্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় একটি রূপান্তরের যুগ। এই সময়ে শেখ হাসিনার প্রধান লক্ষ্য ছিল সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং অ্যাডাপ্টেশন ও রেজিলিয়েন্স তৈরি করার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি দাঁড়ানো। ২০১৩ সাল থেকে বাংলাদেশ বেশ কয়েকটি পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণ করে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ন্যাশনাল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি 2013, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড জেন্ডার অ্যাকশন প্ল্যান 2013,
Bangladesh Country Investment Plan for Environment, Forest and Climate Change Sector 2017, ন্যাশনাল প্ল্যান ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট 2017 এবং জাতীয় কৃষি নীতি বা ন্যাশনাল এগ্রিকালচারাল পলিসি 2018। তারও সাথে ছিল নেশন ওয়াইড ক্লাইমেট ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট ইন বাংলাদেশ 2018, আর যেটা একটা বিশাল পরিকল্পনা, যেটা প্রায় 100 বছর ব্যাপী একটা বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেটা হলো বাংলাদেশ ডেল্টা প্ল্যান। সেই বাংলাদেশ ডেল্টা প্ল্যান নিয়ে আরেকটু বলবো, তার সাথে আরেকটা চমৎকার প্ল্যানের নামটা যুক্ত করে রাখি, যেটা ছিল মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান 2021 এবং ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, যেটা ছিল 2022 থেকে 2050 পর্যন্ত তার মেয়াদ। তো এতগুলো চমৎকার প্ল্যান, যে চমৎকার প্ল্যানগুলো, চমৎকার পরিকল্পনাগুলো কাজে লাগানোর মাধ্যমে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, বন্যা মোকাবেলায়, সাইক্লোন মোকাবেলায় একটা অন্য উচ্চতায় পৌঁছে গেছিল। তো সেই চমৎকার কয়েকটা পরিকল্পনা থেকে আপনাদেরকে কিছু পরিকল্পনা আরেকটু বিস্তৃতভাবে বলি। তো বাংলাদেশ জলবায়ু পরিবর্তন এবং জেন্ডার পরিকল্পনা, যেটা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড জেন্ডার অ্যাকশন প্ল্যান সিসিজিএপি 2013, এর মূল লক্ষ্য হলো বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নীতি, উদ্যোগ এবং কার্যক্রমে লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুইটি নিশ্চিত করা। সিসিজিএপির মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন বা অ্যাডাপ্টেশনের কার্যক্রমে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কেন্দ্রীয় ভূমিকাও রাখতে পারে। তাই নারীদের অংশগ্রহণ, ক্ষমতায়ন এবং সিদ্ধান্ত গ্রহণের সম্পৃক্ততা নিশ্চিত করা এই পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য। তো চিন্তা করে দেখুন, 1997 সালে যে পানি নীতি, 1999 সালে যে পানি নীতি, সেখানে যেরকম নারীদের জন্য শেখ হাসিনা আলাদা করে ভেবেছেন, ঠিক একইভাবে 2013-তে যখন তিনি আর একটু বিশদ পরিকল্পনা নিয়েছেন, সেখানেও নারীদের জন্য আলাদা করে একটা সমন্বিত পরিকল্পনা রাখা হয়েছে। এবং এর ফলে কি হয়েছে সেটা আমি আমার কথা শেষের দিকে আরেকবার আপনাদেরকে বিস্তৃত করে বলবো। তারপরে আছে ন্যাশনাল প্ল্যান ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট 2017, যেখানে দীর্ঘমেয়াদে প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে রেসিলিয়েন্স গড়ে তোলার জন্য জাতিসংঘের 17টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 10টি লক্ষ্যমাত্রা এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। একই সঙ্গে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্কের কাছে বাংলাদেশে যে পদক্ষেপ এবং লক্ষ্যমাত্রা জমা দেওয়া হয়েছে, সেই লক্ষ্যমাত্রাও এই পরিকল্পনাতে অন্তর্ভুক্ত করা হয়। তার মানে জাতিসংঘের কাছে বাংলাদেশ যে লক্ষ্যমাত্রা জমা দিয়েছিল, সেটাকে শুধুমাত্র শেখ হাসিনা কাগজের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, তিনি একে একটা উদ্যোগ এবং পরিকল্পনা হিসেবে আরো সামনে নিয়ে গেছিলেন। তারপরে যে ডেল্টা প্ল্যান, যে বিশাল পরিকল্পনা, 100 বছরের যে বিশাল পরিকল্পনার কথা আপনাদেরকে বলছিলাম, সেই ডেল্টা প্ল্যান নেওয়া হয় 2014 সালে। প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু সংকট মোকাবেলায় এটা শেখ হাসিনার সবচেয়ে বড় পরিকল্পনাগুলোর একটি, এবং অন্য দেশ যারা বন্যা এবং আরো প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে খুব ভালোভাবে টিকে থাকতে পেরেছে, যেমন নেদারল্যান্ড, জাপান, এই দেশগুলোর সহায়তা নিয়ে এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল একটি দীর্ঘমেয়াদী সমন্বিত ও সামগ্রিক পরিকল্পনা তৈরি করা, যেখানে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাবের সাথেও লড়াই করা যাবে। এই পরিকল্পনার ভিশন হলো একবিংশ শতাব্দীর শেষে একটি নিরাপদ, জলবায়ু সহনশীল, সমৃদ্ধ বদ্বীপ গড়ে তোলা। তাছাড়া এর মাধ্যমে অন্যান্য যেগুলো চলমান প্রকল্প ছিল, যে চলমান প্রকল্পগুলো বন্যা নিয়ন্ত্রণে, সাইক্লোন নিয়ন্ত্রণে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করে আসছিল, ডেল্টা প্ল্যানটার উদ্দেশ্য ছিল সেই পরিকল্পনাগুলোর সাথে একইভাবে কাজ করে 100 বছরের মধ্যে যাতে বাংলাদেশ সেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একটা চরম উন্নতি স্থানে পৌঁছে যায়, সেই বিষয়ে নিশ্চিত করা।
তারপরে আম আরেকটা চমৎকার পরিকল্পনা, সেটা হলো ২০২১ থেকে নেয়া, যেটার মেয়াদ ছিল ২০৪২ পর্যন্ত। সেটা হলো মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান। তো মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান হলো মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা, যা ২০২১ সালে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি যুগান্তকারী পরিকল্পনা, যা বাংলাদেশে ঝুঁকি মোকাবেলার পাশাপাশি জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তোলা, সেটার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে। তার মানে শেখ হাসিনা চেয়েছিলেন যে আমরা শুধুমাত্র যে প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করব, ত্রাণ বিতরণ করব, তাই না। আমরা জলবায়ুর সাথে রেসিলেন্ট এবং জলবায়ুর সাথে অ্যাডাপ্ট করে এমন একটা অর্থনীতি গড়ে তুলব, যে অর্থনীতি শুধুমাত্র যে জলবায়ু পরিবর্তনের কাজ করবে তা না, সেই অর্থনীতি বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে একটা বিশেষ ভূমিকা রাখবে। তো মুজিব জলবায়ু সমৃদ্ধ পরিকল্পনা বাস্তবায়নের জন্য মোট ৮৫.৮ বিলিয়ন মার্কিন ডলারের উদ্যোগ নেওয়া হয়। এই বিশাল লক্ষ্য অর্জনে নির্দিষ্ট আর্থিক কৌশল এবং ডেল্টা প্ল্যান 2000 এর সাথে সম্পর্ক করে আরেকটু বিশদ পরিকল্পনা করা হয়। এই বিশদ পরিকল্পনাগুলো হলো: পরিবেশ বান্ধব প্রকল্পের জন্য মূলধন সংগ্রহ করতে বিশেষ গ্রিন বন্ড এবং সমুদ্র সম্পদ সুরক্ষায় ব্লু বন্ড ইস্যু করার পরিকল্পনা করা হয়। এর আওতায় মুজিব ক্লাইমেট প্রসপারিটি বন্ড চালুর পরিকল্পনা করা হয়, যা আন্তর্জাতিক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। ডেপ্ট ফর ক্লাইমেট সোয়াপ এর প্রক্রিয়ায় বাংলাদেশের বৈদেশিক ঋণের একটি অংশ মওকুফ বা রূপান্তর করে সেই অর্থ স্থানীয় জলবায়ু সহনশীলতা ও বনায়ন প্রকল্পে ব্যয় করার পরিকল্পনা করা হয়। তাছাড়া অফশোর উইন্ড, যেমন বায়ুবিদ্যুৎ, সৌরশক্তি ও গ্রিন হাইড্রোজেন প্রকল্পে বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রণোদনা ও নীতিগত সহায়তা প্রদান করার পরিকল্পনা করা হয়। তাছাড়া ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স, যা চরম আবহাওয়া বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র চাষি ও উপকূলীয় জনগোষ্ঠীর আর্থিক ক্ষতিপূরণের জন্য মাইক্রো ইন্স্যুরেন্স বা ক্ষুদ্র বীমা চালু করার পরিকল্পনা নেওয়া হয়। তো এই হলো যেটা আমি বলছিলাম, যে শেখ হাসিনার সরকার শুধুমাত্র ত্রাণ বিতরণে সরকার কিংবা আওয়ামী লীগকে সংযুক্ত করেই এর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন আন্তর্জাতিক বন্ডিং তৈরির মাধ্যমে, বিভিন্ন পরিকল্পনা তৈরির মাধ্যমে চেষ্টা করে গেছেন বাংলাদেশকে এমন একটি উচ্চতায় নিয়ে যাওয়ার, যে উচ্চতায় পৌঁছালে বাংলাদেশ গর্ব করে বলতে পারবে যে আমরা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ একটি দেশে থাকা সত্ত্বেও আমরা আমাদের মানুষদেরকে বুক দিয়ে আগলে রেখেছি। এবং এই যে এই কাজগুলো তিনি করছিলেন, এই কাজের ফলাফলও কিন্তু আমরা দেখেছি চমৎকারভাবে। আপনাদেরকে যদি একটু আগে নিয়ে যাই, ১৯৭০ সালে ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে একটা ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল, যার নাম ছিল সাইক্লোন ভোলা। সেই সাইক্লোন ভোলার সময়ে বাংলাদেশে আশ্রয় কেন্দ্র ছিল ৪২টির মতো, এবং সেই সাইক্লোনটি এতই ভয়াবহ মাত্রায় ছিল যে সেই সাইক্লোনের সময় বাংলাদেশে প্রায় ৫০০,০০০ মানুষ মারা গেছিলেন। আর ক্ষতির যে কত সীমা পরিসীমা, সেই বিষয়ে তো আর কিছু বলারই নেই। তারপরেও বাংলাদেশে আরো অন্যান্য সাইক্লোন এসেছে। ২০২০ যেটা হলো সাইক্লোন আম্মার, সেই সাইক্লোন আম্মারটা সাইক্লোন ভোলার মতো এত বিশাল না হলেও বেশ বড় একটা সাইক্লোন ছিল। অনেকেই বলেন সেটা সাইক্লোন ভোলার মতোই বিপজ্জনক ছিল। সেরকম একটি বিপজ্জনক সাইক্লোনে বাংলাদেশে মানুষ মারা গেছিলেন ২৬ জন। এখন যেকোনো মৃত্যুই দুঃখজনক, একজন মানুষের মৃত্যুও অপ্রত্যাশিত। কিন্তু আপনারা যদি অন্তত মৃত্যুর সংখ্যাটা আপনারা তুলনা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন সেই কোথা থেকে আমরা কোথায় এসেছি। এবং সেই সময় যখন ২০২০ যখন সাইক্লোন আম্মার এলো, সাইক্লোন আম্মারের সময় আমাদের সাইক্লোন শেল্টার ছিল প্রায় ১২,০০০,
যা উপকূলীয় অঞ্চলের 5 মিলিয়ন মানুষকে সেবা দিয়ে আসছিল। এখন এই যে আমরা এতগুলো মানুষের জীবন বাঁচাতে পারলাম, সেটা কিন্তু ধাম করে শুধুমাত্র পরিকল্পনার মাধ্যমে হয়ে যায়নি। বাংলাদেশে আমাদের কাছে যদি সর্বোত্তম বিজ্ঞান থাকতো, যদি সবচেয়ে নির্ভুল পূর্বাভাস দেওয়ার ব্যবস্থাও থাকতো, এগুলো কিছুই কাজে আসতো না যদি না আমরা স্থানীয় মানুষদের জন্য, যেখানে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, সে স্থানীয় মানুষদের জন্য উপযুক্ত উপায়ে উপস্থাপন করার মতো পদ্ধতি আমাদের না থাকতো। এবং সেটাই আওয়ামী লীগ সরকার করেছে। আওয়ামী লীগ সরকার স্থানীয় মানুষের দৃষ্টিভঙ্গি এবং প্রয়োজনকে সামনে রেখে তাদের মতো করে ঘূর্ণিঝড়ের আগাম বার্তা তাদের কাছে পৌঁছে দিতে সমর্থ হয়েছে। আপনারা জানেন যে আমাদের একটা বিশাল সংখ্যক মানুষ তারা নিরাপত্তার খাতিরে এবং অন্যান্য কারণে তারা আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা বোধ করেন। দুঃখিত, কিন্তু আমার এই সময়ে আমাদের পরিকল্পনাটা এমনই ছিল যে আমরা একটা বিশাল সংখ্যক মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে সক্ষম হয়েছিলাম। সেই সময়ে বাংলাদেশে আগাম সতর্কীকরণ ব্যবস্থা হিসেবে বিভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যম শেখ হাসিনা সরকার ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে টেলিভিশন ও রেডিও সম্প্রচার, মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে বার্তা, নির্দিষ্ট ব্যক্তিদের কাছে এসএমএস এ সতর্ক বার্তা পাঠানো এবং একটি হেল্পলাইন, যেখানে মানুষ ফোন করে আগে থেকে রেকর্ড করা ভয়েস শুনতে পারে। আর সবচেয়ে বেশি সম্ভব মানুষের কাছে সতর্কবার্তা পৌঁছে দেওয়ার যে মূল চাবিকাঠি, যাকে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিশেষজ্ঞরা বলেন দ্য লাস্ট মাইল, সেই লাস্ট মাইল হলো দেশের বিস্তৃত স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক। যেটা হয়েছে, আওয়ামী লীগ সরকার সেই সময়ে একটা বিস্তৃত ভলান্টিয়ার নেটওয়ার্ক তৈরি করতে সমর্থ হয়েছিলেন এবং সবচেয়ে চমকপ্রদ যে তথ্যটা হচ্ছে, এই বিশাল ভলান্টিয়ার নেটওয়ার্কের অর্ধেকই ছিলেন নারী। সেই যে বলেছিলাম না, শেখ হাসিনা সেই 1999 পানি নীতি থেকে যেটা শুরু করেছিলেন, যে বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় নারীদেরকে সংযুক্ত করার যেই প্রকল্প, সেটাই আমরা দেখতে পেরেছি 2020-এ এসে। 2020-এ সেই স্বেচ্ছাসেবক নেটওয়ার্কের যে অর্ধেক নারীরা ছিলেন, তারা রীতিমতো ঘরে ঘরে গেছেন। তারা নিশ্চিত করেছেন যে নারীরা যারা আসলে ঘর ছাড়তে চান না, তারাও যাতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন। তারা নিশ্চিত করেছেন নারীরা, যাদেরকে আগে আসলে নির্ভর করতে হতো যে পুরুষেরা এসে তাদেরকে আগাম ঘূর্ণিঝড়ের বার্তা দেবেন, সেটা যাতে না হয়, পুরুষের সাথে একই সময়ে যাতে নারীরাও আগাম ঘূর্ণিঝড়ের বার্তা পান এবং সেই হিসাবে উদ্যোগ নিতে পারেন, সেই চেষ্টাটা করে গেছেন আমাদের নারী স্বেচ্ছাসেবকেরা। এবং এই কারণে 1970, যেখানে নারী এবং পুরুষের মৃত্যু হার ছিল 1970-এর ঘূর্ণিঝড়ে 14:1, যেখানে 14 জন নারীর বিপরীতে 1 জন পুরুষ মারা গেছেন, সেখানে 2020-এ আমরা এসে দেখেছি নারী ও পুরুষের মৃত্যুর অনুপাত হলো 1:1, মানে 1 জন পুরুষের বিপরীতে 1 জন নারী মারা গেছে। তো এই যে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী এবং একটা বিশাল সংখ্যক নারীদের জীবন বাঁচানো গেছে ঘূর্ণিঝড়ে, এই কৃতিত্বটা একদমই শেখ হাসিনার প্রাপ্য। তো এটা তো হলো যে ঘূর্ণিঝড়ের মোকাবেলায় শেখ হাসিনার সরকার কি করেছিলেন, এবং বন্যার মোকাবেলায় শেখ হাসিনা সরকার কি করে গেছেন সেটার দিনলিপি। কিন্তু আমাদের আরেকটু মনে রাখতে হবে, শুধুমাত্র বন্যা কিংবা জলোচ্ছ্বাস নয়, ভূমিকম্পে উদ্ধার ও অনুসন্ধান কাজে ব্যবহারের জন্য 3035টি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে শেখ হাসিনার আমলে। তারপর কোভিডের সময়কার কথা ধরুন, আমাদের বেঁচে থাকবার সময়ের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়টা সম্ভবত আমরা দেখে ফেলেছি। সেই কোভিডের সময়ে শেখ হাসিনা যে অসামান্য ভূমিকা রেখেছিলেন, সেটা ছিল পুরো পৃথিবীর জন্য একটা বিস্ময়। সেই সময় শেখ হাসিনা 19টি প্যাকেজে 1,03,117 কোটি টাকার অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা করেছিলেন। 2000 ডাক্তার এবং 5,054 জন নার্স নিয়োগ দেওয়া হয়েছিল
দ্রুততম সময়ের মধ্যে। প্রায় ২.৫ মাস সাধারণ ছুটি রাখা হয়, যেই কারণে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে সেভাবে কোভিড ছড়ানোর কথা ছিল, সেভাবে ছড়ায়নি এবং তার থেকেও লম্বা সময় ধরে সবার বিপক্ষে দাঁড়িয়ে শেখ হাসিনা বাংলাদেশের স্কুলগুলো বন্ধ রেখেছিলেন। স্থানীয় প্রশাসন খেটে খাওয়া মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এই যে স্থানীয় প্রশাসনকে একটা বিপুল কর্মযজ্ঞে সংযুক্ত করা, যেই জন্য বাংলাদেশে যারা এনজিও আছে তারা আসলে শেখ হাসিনার উপর খুব ক্ষেপে ছিল। এই জন্যই স্থানীয় প্রশাসনের ওপর সেই জঙ্গি সমর্থিত মোহাম্মদ ইউনূসের সরকারের ছিল বিশাল রাগ। তো যাই হোক, কোভিডের সময় এমনকি ঈদের সময়ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছিল ৫০ লক্ষ মানুষের কাছে। আরও ছিল কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়া, মৃতের দাফন সম্পন্ন করা, ভ্রাম্যমাণ মেডিকেল টিম ও টেলিমেডিসিন ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবা প্রদান এবং বিভিন্ন এলাকায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা। তাছাড়া কোভিডের সময়ে টিকাদান ব্যবস্থাটার কথাই চিন্তা করুন। আমি থাকি ইউকেতে, হ্যাঁ? তো ইউকের মতো একটা উন্নত দেশে আমি যখন ১ম ডোজ কোভিডের টিকা পেয়েছি, তখন আমার বাংলাদেশে থাকা পরিবার এবং আত্মীয়রা, বন্ধুরা তারা ততদিনে কোভিডের ২য় ডোজ টিকাও পেয়ে গেছেন। তখন শেখ হাসিনার সরকার তিনি মোটামুটি বিভিন্ন উন্নত দেশের সাথে যুদ্ধ করে, কূটনৈতিক কৌশল প্রয়োগ করে বাংলাদেশের মানুষের জন্য কোভিডের টিকা নিশ্চিত করেছিলেন। তো প্রিয় দর্শক, এই হলো আমাদের শেখ হাসিনা। এই হলো শেখ হাসিনার সময়ে হওয়া বাংলাদেশের বিশাল ব্যাপক উন্নতি। তো এর সাথে যদি আপনারা মোহাম্মদ ইউনূসের সময়কার কথা চিন্তা করেন, তারেক রহমানের কথা চিন্তা করেন, যারা আসলে বাংলাদেশের মানুষদেরকে আসলে মানুষই মনে করেন না। প্রাকৃতিক দুর্যোগ বলুন, এই যে হামে এতগুলো শিশু মারা গেল, তারেক রহমান কি একটাবারও গেছেন একটা অভিভাবকদের সান্ত্বনা দিতে? যাননি। তারেক রহমান কি, মোহাম্মদ ইউনূস বলুন, তারেক রহমান বলুন, তারা কি একবারও বন্যাক্রান্ত মানুষদেরকে দেখতে গেছেন? যাননি। কিছুই করেননি। কিন্তু শেখ হাসিনা তিনি শুধুমাত্র যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি না, তিনি ছিলেন বাংলাদেশেরই কন্যা। বাংলাদেশেরই জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধুর মতোই শেখ হাসিনা বাংলাদেশের মানুষদেরকে নিজের পরিবার মনে করেন এবং নিজের পরিবার মনে করেন বলেই বাংলাদেশকে তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যে একটা রোল মডেল করতে চেয়েছেন তা না, বাংলাদেশের এরকম একটা অবস্থায় যেখানে তার গলায় ফাঁসির দড়ি ঝুলছে, যেখানে এই সরকার, বাংলাদেশের এখনকার সরকার তাকে এক মুহূর্তের জন্য কোনো রকমের নিরাপত্তা দেবে না, এরকম অবস্থাতেও শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান। এখন আপনারাই বলুন, ২০২৪-এ যারা শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন, তাদের কি একবারও মনে হয় না যে আপনারা আসলে কি হারিয়েছেন? আমার তো মনে হয়। তো যাই হোক, আমি তো খুব করে চাই, আমি জানি এই অনুষ্ঠান যারা দেখছেন আমরা সবাই খুব করে চাই, সেটা আমরা মুখে বলি অথবা না বলি, আমরা খুব করে চাই শেখ হাসিনা ফিরে আসুক। শেখ হাসিনা এসে আবার বাংলাদেশের এই ভাঙা নৌকার পালকে তুলে ধরুন, ভাঙা নৌকার হাল তুলে ধরুন। কারণ শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে আবার আগের জায়গায় নেয়ার মতো মানুষ আর খুব বেশি নেই। এইটুকুই বলার ছিল। ভালো থাকবেন সবাই। বিদায়। জয় বাংলা।